জুলাই অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, যেই উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে হয়েছিল, আমার মনে হয় তার সাথে বাস্তবতার মিল অনেক অনেক ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের যে মানুষের যে লক্ষ্য, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য লক্ষ্য এগুলো বাস্তবায়নের জন্যই মূলত ওই ঘোষণাপত্রটা খুব জরুরি। এমন তো না যে আমরা এই ঘোষণাপত্রের মাধ্যমে কাউকে আমরা বঞ্চিত করছি বা কারো প্রতি বৈষম্য হচ্ছে। এই কুঠা আন্দোলনের ছেলে শিক্ষার্থীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে কথা বলতে গিয়ে সে কিন্তু দেশ ছাড়া হয়েছে। এবং গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল আলেম আলেম সমাজ। এটা অস্বীকার করতে পারবে না। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যেই ধর্মেরই হন না কেন, আপনার রাজনীতিবিদ, ঠিক আছে, আপনার রাজনীতিবিদ হিসেবে এসে, রাজনীতিবিদ বা এসে ধর্মীয় বক্তা হিসেবে, সেটা আলাদা বিষয়। ধর্মীয় বক্তা হিসেবে যদি তার কোনো ভুল ত্রুটি থাকে, সেটা আলেম সমাজ যারা আছে তারা সেটা নির্ধারণ করবে বা তারা সেটা তুলে ধরবে। আপনার মতামত আরে থাকলে আপনি ভাই, আপনি কি কোন ভুল করেন? মাহাবিয়া 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 নবীর খলিফা ছিল, তারপরে তার পোলায় তো নবীর বংশ নির্বংশ আমি তো করছে, তার আপনাদের ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছি না এখানে। আপনি কেন এখানে তর্ক করেন? আচ্ছা, সেটা বলতে পারেন না, ধর্মীয় বিষয় না, নিয়ে এটা না। মুসলমান সব বলতে পারে না। আমি আমি আন্দোলনের সময়ে নবী তার কাউবয় ছিল। করছি। আমি এরকম না যে তার যে ধর্মীয় যে বিষয়, আমি এগুলোর বিষয়ে তার পক্ষে আমি ছাপাই গাইনি। আপনাকে তো বুঝতে হবে জুলাইয়ের যে 15ই জানুয়ারির যে গণ অভ্যুত্থানের ঘোষণা, এটা এটা একটু সর্বশেষ রবি ভাই বলছে, এটা আমি একটু বলি। 15ই জানুয়ারির যে অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, অভ্যুত্থানের ঘোষণাপত্র তো কি হবে? অভ্যুত্থানের ঘোষণাপত্র তো অবশ্যই সবার সাথে, সকলের জুলাই অভ্যুত্থানের আন্দোলনে যারা জড়িত ছিল সকলের সাথে মিলেমিশে আলোচনা করে একটা ঘোষণা দেওয়া হবে। এরকম কোন ঘোষণা দেওয়ার আগে যদি আপনি ঘোষণাপত্র নিয়ে সমালোচনা করেন, তাহলে হবে না। ঘোষণাপত্র কি দেয়? যদি ঘোষণাপত্র আপনার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে যায় বা অন্য কারোর বিরুদ্ধে যায়, তখন আমরা সেটা নিয়ে সমালোচনা করতে পারি। একটা সার্বজনীন ঘোষণাপত্রের জন্য আমরা করি যে জুলাই আন্দোলনে বৈধতা দিতে। আমরা জানি যে জিয়াউর রহমান যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সামরিক অভ্যুত্থান করতে, সে অভ্যুত্থানের পাশাপাশি সে কিন্তু অভ্যুত্থানের একটা ইতিহাসে কিন্তু একটা খুব বিরল যে একটা সামরিক অভ্যুত্থানের পরবর্তীতে কিভাবে গণতন্ত্র লড়াই হয়েছে, গণতন্ত্রকে মুক্তি পেয়েছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একটা গণতন্ত্রকে মুক্তি পাওয়া, এটা অবশ্যই জিয়াউর রহমানের অবশ্যই একটা প্রশংসা দাবিদার। এবং আমরা প্রজন্ম, এটা নতুন তরুণ প্রজন্ম যারা, এটা নিয়ে খুব প্রাউড ফিল করি। এবং আমাদের তো গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, আমাদের এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র অবশ্যই আমাদের দেশের পক্ষে, জনগণের পক্ষে, আমাদের যারা আহত ছিল, আমাদের যারা নিহত শহীদ মেয়েরা হয়েছে, তাদের জন্য যে ঘোষণা দেওয়া, আমরা সেটাই দিব। এবং ওই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেটা বললেন যে আমাদের রবি ভাই, যে জিনিসপত্রের দাম, আমরা কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে সর্বপ্রথম যেটা বলছি যে এই মুহূর্তে সর্বপ্রথম যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষের নিরাপত্তা এবং মানুষের জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। কারণ আমি তো দিন শেষে, আমি তো একজন সাধারণ মানুষ, আমার তো চলাফেরা, আমার তো নিজের নিরাপত্তার ব্যাপার, তো আমার নিরাপত্তার অবশ্যই আমার মৌলিক অধিকার এটা। এবং জিনিসপত্র ক্রয় ক্ষমতা, আমার তো জিনিসপত্র আমার যদি ক্রয় সাধ্যের বাইরে চলে যায়, আমি তো নিজেই চলতে পারবো না। তা আমি যখন চলতে না পারবো, আমি যদি হাসিনার বিরুদ্ধে এগুলো নিয়ে আন্দোলন করতে পারি, তাহলে এখন কেন পারবো না? অবশ্যই করবো। এখন তার মানে এই না যে আমি তাদের শুধু সমালোচনা করে যাবো। তাদের ভালো দিক থাকে, তাদেরকে আমরা সহযোগিতাও তো করতে হবে। তাদের সমালোচনা করবো, সহযোগিতা করবো, সবই আমাদের করতে হবে। এটা আমার মনে হয় 15 জন। জি, আমি আরো কিছু কথা বলতে চাই, সেটা আরো কিছু বিষয় এখানে আছে। সেটা হলো মিজানুর রহমান আজারী হুজুরের আলটিমেটাম দিয়েছেন 15 তারিখে, আলটিমেটাম দিয়ে থেমে যাননি। তার মধ্যে 6 তারিখ থেকে 11ই জানুয়ারি পর্যন্ত আপনারা আবার জনসংযোগ করার কথা বলছেন। অবশ্যই। আপনারা কি মনে হয় জনসংযোগ আবার সরকারের পক্ষ থেকে করা উচিত? জি, জুলাই অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থান, যেই উদ্দেশ্য যে লক্ষ্য নিয়ে হয়েছিল, আমার মনে হয় তার সাথে বাস্তবতার মিল অনেক অনেক ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের যে মানুষের যে লক্ষ্য, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য লক্ষ্য এগুলো বাস্তবায়নের জন্যই মূলত ওই ঘোষণাপত্রটা খুব জরুরি। এমন তো না যে আমরা এই ঘোষণাপত্রের মাধ্যমে কাউকে আমরা বঞ্চিত করছি বা কারো প্রতি বৈষম্য হচ্ছে। যদি সেটা হয়, তখন এটা নিয়ে সমালোচনা, সর্বপ্রথম আমি নিজে সমালোচনা করবো সেটা নিয়ে, যদি কাউকে এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে বঞ্চিত করা হয় বা কারো প্রতি বৈষম্য হয়। আর দ্বিতীয় যে বিষয়টা, যে মিজানুর রহমান আজারী হুজুরের, আমরা জানি যে মিজানুর রহমান আজারী হুজুর কিন্তু একজন ইসলামিক বক্তা হিসেবে যদি ধরেন আপনি, ঠিক আছে, ইসলামিক বক্তা, ঠিক আছে, কিন্তু তার বাইরে কিন্তু আরেকটা পরিচয় আছে তার। তিনি কিন্তু এই গণ অভ্যুত্থানে আলেম সমাজের মধ্যে একজন অন্যতম বিপ্লবী নায়ক। এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। যখন ইন্টারনেট বন্ধ ছিল, আপনার এই কুঠা আন্দোলন শুরু থেকে মিজানুর রহমান আজারী হুজুর সে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এবং গত এই কুঠা আন্দোলনের ছেলে শিক্ষার্থীদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে কথা বলতে গিয়ে সে কিন্তু দেশ ছাড়া হয়েছে। এবং গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল আলেম সমাজ। এটা অস্বীকার করতে পারবে না। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যেই ধর্মেরই হন না কেন, আপনার রাজনীতিবিদ, ঠিক আছে, আপনার রাজনীতিবিদ হিসেবে এসে, রাজনীতিবিদ বা এসে ধর্মীয় বক্তা হিসেবে,
সেটা আলাদা বিষয়। ধর্মীয় বক্তা হিসেবে যদি তার কোনো ভুল ত্রুটি থাকে সেটা আলেম সমাজ যারা আছে তারা সেটা নির্ধারণ করবে বা তারা সেটা তুলে ধরবে, কিন্তু অ্যাজ এ সাধারণ শিক্ষার্থী হিসেবে, একজন সাধারণ জনগণ হিসেবে যদি ইঙ্গিত করে বক্তব্য দেয় সেটা কি মানে ঠিক হবে? ওনার পক্ষ থেকে ওনার কাছে তো মানুষ আশা করে যে যেহেতু ইসলামিক বক্তা সেরকম ন্যায়সঙ্গত না ভাবে আপা, আমরা কিন্তু জানি আপা না আমরা আপা, শুধু এই কথাটা আমি যেটা বলছি, আমি যেটা নিয়ে কথা বলছি মির্জা রহমান আজারির যে তেল মারা তেল দেওয়া, এটা নিয়ে বলিনি আমি বলছি সে বলছে আমার নবী ছাগল চড়াইতো, সে হলো কাউ বয়। তো ওই ছাগলের ইংরেজি হলো গড়। আবার বাছুরের ইংরেজি। আমি এই কথা বলছি, এখানেই থাকেন, আপনি অন্য ব্যাখ্যা দেন না তো। এইটার বিরুদ্ধে আপনার কি বলার আছে? আমার নবী কি রাখাল বয় ছিল? বলেন আপনি, সে কথা বলতে পারেনি কি আমার নবী? ধর্মীয় যে বিষয়গুলো ধর্মীয় আলোচক যারা আছে তারা ভুল ধরবে, একজন আরেকজনটা অবশ্যই এটা তুলে ধরবে। আপনার মত আরে ভাই, আপনি কি কোন ভুল করেন? মাহাবিয়া নবীর খলিফা ছিল, তারপরে তার পোলায় তো নবীর বংশ নির্বংশ আমি তো করছে। আপনাদের ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছি না এখানে। আপনি কেন এরকম করেন? আচ্ছা, সেটা বলতে পারেন না, এটা মুসলমান সব বলতে পারে না। আমি আন্দোলনের সময় নবী কাউবয় ছিল। আমি এরকম না যে তার যে ধর্মীয় যে বিষয় আমি এগুলোর বিষয়ে তার পক্ষে আমি ছাপাই গাইনি। আপনাকে তো বুঝতে হবে রবি ভাই, আপনার সাথে সম্মানের সঙ্গে এটা আমরাও আপনাদেরকে সম্মান করি। আপনার ঘরে বাবা কই, চাচা কই, খালু কই, মামা কই, আপনার ঘরে আমরা যথেষ্ট সম্মান করি। তাহলে আমি আপনার সময় আমার নবীর নিয়ে আপনি যত বড় স্কলার হন, আমার নবীর নিয়ে কটূক্তি করবেন, আপনাদেরকে আমি ছেড়ে দেবো না। সেটা আপনার যদি অভিযোগ থাকে সেটা আপনি অবশ্যই বলছেন আপনার জায়গা থেকে, বাট আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার ক্ষেত্রে আপনার পাশে থাকলে নবীর অপমান করলো সে ভালো মানুষ নাকি? নাউজুবিল্লাহ। না, অবশ্যই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি কিছু বলে, অবশ্যই সেটা নিয়ে আমরা তো অবশ্যই তার বিরুদ্ধে সর্বোচ্চ এবং রাষ্ট্রীয় আইনও আছে এটা নিয়ে। আপনার যদি মনে হয় যে তিনি কটাক্ষ করছে বা তিনি করছে, তা আপনি সেটা প্রচলিত ভাবে তাকে নিয়ে বলতে পারেন, তাকে নিয়ে কথা বলতে পারেন। আমি মনে করবো কি, এটা তো ক্যাসেট, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব পত্র পত্রিকা সব জায়গায় পাবলিশ হয়েছে, এটা আপনি শুনেন নাই কেন? এটাই আমি বুঝতে পারতেছি না। আচ্ছা অভি, আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে আপনাদেরকে যে চাঁদাবাজ বলা হয় বা আপনারা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি থেকে, এই কথাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এরকম যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ অবশ্যই প্রমাণ সহ দায়ের করেন। আমরা তো বলছি যে 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ হবে সেখানে প্রত্যেকটি, আমি কোথাও গিয়ে সমন্বয়ের পরিচয়ে কোনো পরিচয় দিতে চাই না। আমি চাই সাধারণ মানুষ হিসেবে আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক, একজন এই দেশের একজন পথদরিদ্র মানুষ, একজন কৃষক, সে যেভাবে মূল্যায়ন পাবে আমিও যেন একইভাবে মূল্যায়ন পাই। আমি চাই না যে তাকে এক দৃষ্টিতে দেখা হোক, আমাকে আরেক দৃষ্টিতে দেখা হোক। সেই ক্ষেত্রে অপরাধী সে যেই হোক, আমাদের স্পষ্ট কথা, যদি কোনো অপরাধী অপরাধ করে থাকে তার পরিচয় যেটাই হোক না কেন সে যেন শাস্তির মুখোমুখি হয়, সে যেন শাস্তি থেকে ছাড় না পায়। এবং কোনো নিরপরাধ মানুষ সে যতই অসহায় হোক সে যেন কখনো অন্যায়ভাবে শাস্তি না পায়। এটাই তো বৈষম্য মুক্ত বাংলাদেশ নির্মাণের প্রথম যাত্রা। আর আরেকটি বিষয় যে ফারুক ভাইয়ের উপর হামলা হলো, ফারুক ভাই আমরা জানি যে গণ অভ্যুত্থানের অন্যতম একজন বিপ্লবী নায়ক নিঃসন্দেহে, কারণ শুরু থেকে ফারুক ভাই আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, আমাদের সহযোদ্ধা। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছিল। তো 2018 সালে আমরা তাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং গত যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় সে সর্বদা সোচ্চার রয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 5ই আগস্টের পরবর্তীতে গত কালকের একটি প্রোগ্রামে তাকে দাওয়াত ইনভাইট করে নিমন্ত্রণ দিয়ে বক্তব্য দেওয়ার পরে তার কিছু বক্তব্য পছন্দ না হওয়ায় তার উপর যে হামলা করা হয়েছে, এটা একদম একটা জঙ্গি স্টাইলে হামলা। এবং এই হামলা যারা করেছে এদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নাই। এবং যারা ওই যে আহতর কথা বলে, আপনি আহত ঠিক আছে, কিন্তু আহত এবং আন্দোলনকারীদের যে লক্ষ্য উদ্দেশ্য এটার সাথে যদি মিল না থাকে তাহলে সে আহত না। কারণ আমরা জানি যে 5ই আগস্টের পূর্বে অনেক ছাত্রলীগের এই ফ্যাসিস্ট সরকারের যে দোসর যারা ছিল, যারা ছাত্র জনতার উপর হামলা করতে এসে নিজেরা ছাত্র জনতার প্রতিরোধে পড়ে আহত হয়ে তারপর হসপিটালে গিয়ে কারা অত্যাচার করেছে, কারা ফারুকের উপরে হামলা করেছে, মানে আহতরাই এবং হোক না কেন, সে আহত হোক, সে সমন্বয়ক হোক, সে আহত হোক বা সে যেই দলেরই হোক, তার উপর যারা হামলা করেছে তারা সন্ত্রাসী এবং তারা জঙ্গি স্টাইলে হামলা করেছে তাকে মেরে ফেলার জন্য। অবশ্যই এটার
তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা গতকালই জানিয়েছি, এবং এখনো আমরা আমাদের জায়গায় অনড় যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম যে করেছে, সেই ফারুক ভাইয়ের উপর যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, এটা আমরা অতি দ্রুত আইনের আওতায় নেওয়া হোক, এটা আমরা দাবি জানিয়েছি অলরেডি। জি, ধন্যবাদ।